আসসালামু আলাইকুম। মাহমুদ হাসান সোহাগ এবং আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এজেস অফ ইংলিশ লিটারেচার নিয়ে। না, মানে ইংলিশ লিটারেচার বিভিন্ন ভাগ সময় সময় উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি কোন একটা সাহিত্যের একটা লিটারেচারের নির্দিষ্টভাবে কোনো পিরিয়ড মানে একদম স্পেসিফাই করা সম্ভব না, যে পিন পয়েন্ট করে ওই জায়গায় ওটা শুরু ওই জায়গায় ওটা শেষ। এটা বিভিন্ন ক্রিটিক, বিভিন্ন লেখক এর এক একজন মানে নিজ নিজ ইচ্ছা মতো ব্যাখ্যা করে। যেমন সবচেয়ে বড় একটা কমন কনসেপশন যেটা আমরা দেখি, যে মোটামুটি মেজরিটি পার্সেন্ট ক্রিটিকের মতে নিউ ক্লাসিক্যাল এরা এটা শেষ হয় 1785 সালে, বাট কিছু কিছু ক্রিটিকের মতে এটা শেষ হয় 1798 সালে। তো এখন এটা যে যার বই পড়ে যে যেভাবে লেখে এটা তার ব্যক্তিগত ব্যাপার। যেমন আমি সবসময় 85 ইউজ করতাম, এখন অনেকে 98 ইউজ করে। আমিও তোমাদের বোঝানোর ক্ষেত্রে 98 ইউজ করছি, কারণ এটা আমাদের গাইডগুলোর মধ্যে পাওয়া যায়, কারণ আমাদের গাইডগুলো ম্যাক্সিমাম ইংরেজি মানে ইন্ডিয়ান লেখকদের লেখা মেরে দেওয়া। তো সে অনুযায়ী আমি ব্যাখ্যা করি। আমি মাহমুদুল হাসান সোহাগ, ঢাকা কলেজ 18-19 ইংলিশ এবং মাস্টার্স দিছি এই বছর, রেজাল্ট পেলাম আলহামদুলিল্লাহ। তো শুরু করি। এক নজরে যদি বলি, ইংলিশ সাহিত্যের বেশ মানে সর্বজনীন গ্রহণযোগ্য কিছু পিরিয়ড আছে, কিছু পিরিয়ড নিয়ে আবার তাদের মধ্যে মানে নেতাদেরটা আছে, কি বলে এটাকে, মতবিরোধ আছে। কিন্তু কিছু কিছু পিরিয়ড নিয়ে কোনো মতবিরোধ নেই, যেমন এলিজাবেথ পিরিয়ড, ভিক্টোরিয়ান এরা, এগুলো নিয়ে। কিন্তু নর্মালি যেগুলো ব্যবহার করা হয় আমি তোমাদের কয়েকটা দেখাই। ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ বলতে ব্রিটেন তো একটা দ্বীপরাষ্ট্র। একটা সময় এখানে যে আদিবাসীরা ছিল তারা বাস করত। পরে অ্যারাউন্ড 450 সালের দিকে এই জার্মান এরিয়া, তারপর ফ্রান্স এরিয়া, এসব এরিয়া থেকে কিছু লোক, তিনটা জাতি, এরা এসে এখানে বসবাস শুরু করে। তখন থেকে হলো ইংলিশ, ওল্ড ইংলিশ পিরিয়ড। আমি প্রত্যেকটা পিরিয়ড সম্পর্কে আলাদাভাবে ব্যাখ্যা করবো, সমস্যা নেই। ওল্ড ইংলিশ পিরিয়ড হলো 450 থেকে 166 পর্যন্ত। অ্যাকচুয়ালি ইংরেজি সাহিত্যের পিরিয়ডগুলো এমন ভাবে মানে ভাগ করা হয়েছে যে দেখা যায় হয় কোনো বই প্রকাশের দিন থেকে, অথবা কোনো রাজার ক্ষমতা গ্রহণের দিন থেকে, অথবা কোনো লেখকের জন্ম বা মৃত্যুর মাধ্যমে। ঠিক আছে, জাস্ট একটা অনুমান, এটা নির্দিষ্ট কোনো পিন পয়েন্ট নাই। এর জন্য এক পিরিয়ড অন্য পিরিয়ডের এসেন্সওয়ালা বা অন্য পিরিয়ডের ফ্লেভারওয়ালা লেখা অনেক পাওয়া যায়। সো ডোন্ট বি কনফিউজড, দ্যাট ইজ স্পেকুলেশনস। ওল্ড ইংলিশ পিরিয়ড 450 থেকে 1066। তারপর মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1500। দেন দ্য রেনেসান্স পিরিয়ড বা নবজাগরণের সময় 1500 থেকে 1660। এবং এটা কিন্তু ইংরেজি সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগ। এবং এই ভাগের মধ্যেই, রিপিট, এই ভাগের মধ্যেই ইংরেজি ভাষার সবচেয়ে বড় পরিবর্তনটা হয়। সেটা হলো যে দ্য গ্রেট ভাউল শিফটিং। যেমন আমরা আজকে যেটাকে বলি, কি বলি, আই, এই আইটার উচ্চারণ একসময় ছিল ই, ইংরেজি। তারপর আমরা যেটাকে এখন বলি মিট, এটা এক সময় উচ্চারণ ছিল মেট। অ্যারাউন্ড দিস টাইম মানে 1500 সালের আগে এটা ছিল মেট, আমরা এখন বলি মিট। তো তারপর আমরা বলি নাইফ, এখন তারা বলে নিফ, তো তারা বলতো নিফ। এর জন্য দেখবা ইংরেজি তার আগের অনেক ইসের মধ্যে, কবিতার মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু তোমরা রাইম খুঁজতে যাবে, কিন্তু বর্তমান উচ্চারণ রাইম খুঁজে পাবে না। ঠিক আছে, তো এটা ওই ভাউল শিপ বা মানুষের কথা বলার মধ্যে ভাউল শিপ যেটা, সেটার কারণে হয়েছে। যেমন আহ, আমাদের ভাষায় আমরা যদি বলি একসময় লাউর উচ্চারণ ছিল আলাবু, সে উচ্চারণটা আসলো লাবু বা লাউ। তো এই যে ভাউল শিফট, একটা ভাউল, একটা নির্দিষ্ট ভাউল তার পজিশন শিফট করে এবং তার উচ্চারণ বিধি পরিবর্তন করে, এটা লিঙ্গুইস্টিকের একটা পার্ট। তো এই দ্য রেনেসান্স পিরিয়ডের সময় এই ভাউল শিফটটা ঘটে। তারপর হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এডওয়ার্ডিয়ান পিরিয়ড, খুব ছোট একটা পিরিয়ড কিন্তু সিগনিফিকেন্ট, মডার্ন পিরিয়ড এবং পোস্ট ওয়ার পিরিয়ড। তো এই যে পিরিয়ড গুলোর কথা বললাম, আই রিপিট: ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, রেনেসান্স, নিউ ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, এডওয়ার্ডিয়ান, মডার্ন অ্যান্ড পোস্ট ওয়ার।
দেন আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে আমি কথা বলা শুরু করি এখন বিস্তারিত। ওল্ড ইংলিশ পিরিয়ড বলতে ওই যে যে অ্যাংলো জাতি, স্যাক্সন জাতি এবং জাটস, এই তিনটা জাতি যখন তারা মানে এই ব্রিটেনের আদিবাসীদের সাথে আসলো এবং তাদের সাথে মিশে যাওয়া শুরু করলো, তখন তাদের অ্যাকচুয়ালি মানে তাদের ভাষা এবং এই যে জার্মানি স্পিকার এদের ভাষা ইংরেজি কিন্তু অ্যাকচুয়ালি জার্মানি এর ভাষা থেকে অনেকটা মানে গ্রহণ করে এবং ফ্রান্সের ভাষা থেকে অনেকটা গ্রহণ করে। ইভেন এখনো ইংরেজি সাহিত্যের উপর লেভেলের বহু ভাষা ফ্রান্সের ভাষা থেকে অনুপ্রাণিত, যেমন রেস্টুরেন্ট, পার্লামেন্ট, এক্সেট্রা এক্সেট্রা। তো ইংরেজি সাহিত্য মানে ইংরেজি ভাষার নিজস্ব শব্দভাণ্ডার আছে 50%, বাকি 50% বাইরের থেকে নেওয়া। এবং ইংরেজি অ্যাকচুয়ালি ইন্দো যে আরিয়ান ভাষাটা আছে, সরি, ইন্দো ইউরোপিয়ান ভাষা, এটা হিত্তিয়র সমপর্যায়ের একটা ভাষা। ওই ভাষার দুইটা পার্ট ইন্দো ইউরোপিয়ানের, একটা হলো কেন্তম, একটা হলো শতম। এই শতম থেকে অ্যাকচুয়ালি আমাদের পূর্ব ভারত এবং পাকিস্তান, বাংলাদেশ এসব জায়গার ভাষাগুলো আসছে। আর কেন্তম থেকে আসছে হলো তোমাদের জার্মান, ডাচ, এক্সেট্রা এক্সেট্রা। তো এই ভাষাগুলো অ্যাকচুয়ালি মানে ল্যাটিন, জার্মান এই ভাষাগুলো আসছে একটা পার্ট থেকে এবং বাংলা আসছে একটা পার্ট থেকে। তো ওল্ড ইংলিশ এবং আমাদের প্রাকৃত প্রায় সমসাময়িক। তো এখানে এই জায়গার মানে এই সময়টার সাহিত্যের নির্দিষ্ট কিছু কি ছিল, বৈশিষ্ট্য ছিল। এটা অ্যাংলো স্যাক্সন জাতির ভাষায় লেখা সাহিত্য, অনেক সময় এটা মৌখিকভাবেও সংরক্ষিত, লিখিত আছে খুব কম, লিখিতর মধ্যে শুধুমাত্র আছে এ প্রেয়ার টু আওয়ার ফাদার এগুলো। তো বৈশিষ্ট্য হলো অল্টারেশন অ্যান্ড ছন্দময়তা। অ্যাকচুয়ালি এই ছন্দের জিনিসটা এখান থেকে শুরু ইংরেজি সাহিত্যের। এটা বীরত্ব, যুদ্ধ এসব নিয়ে অ্যাকচুয়ালি বেশি লেখা হতো। অ্যাকচুয়ালি শুধু ইংরেজি সাহিত্য না, ওই ইউরোপের ম্যাক্সিমাম সাহিত্য কিন্তু গ্রিক সাহিত্যতে প্রভাবিত ছিল। আর গ্রিক সাহিত্যের প্রধান অংশ কি? নিয়তি বা ভাগ্য। তো অ্যাকচুয়ালি এখানেও ওল্ড ইংলিশ পিরিয়ড এরা বীরত্ব, যুদ্ধ, নিয়তি এসব নিয়ে বলতো। তারপর তোমার এখানে ধর্মীয় বিষয় থাকতো। অ্যাকচুয়ালি এটা মৌখিক সাহিত্য, একটু আগেই বলছিলাম, এবং ল্যাটিন ভাষার প্রচুর প্রভাব। ল্যাটিন অ্যাকচুয়ালি কি ছিল, আমাদের বাংলাদেশে যেমন আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে, নাকুচা বাঙালিরা প্রমিত ভাষায় কথা বলা পছন্দ করে না। তার আগে একটা সময় ছিল নাকুচা ব্যক্তিরা সংস্কৃত ব্যবহার করত। তো আমাদের যেমন সংস্কৃত ছিল, ওদের ছিল ল্যাটিন। ল্যাটিন একটা বানানো ভাষা। এটা হলো উচ্চ লেভেলের মানুষদের, উচ্চ শ্রেণীর শব্দ, তোমার এটা কি বলে, সব পিওর শব্দ ইত্যাদি 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 দিয়ে বানানো একটা ভাষা। এখনো পর্যন্ত অনেক বিজ্ঞানীরা এটা শিখে, স্পেশালি পশু পাখির বৈজ্ঞানিক নামকরণের জন্য। এই সময়ের বিখ্যাত কিছু লেখা যদি আমি তোমাদের বলি, সবচেয়ে বিখ্যাত হলো বেওলফ। বেওলফ কে লেখছে জানে না কেউ, কিন্তু এটা একটা বীরত্ব গাথা বা এপিক মহাকাব্যের মতোই, তবে জাত মহাকাব্য না। মহাকাব্যের দুইটা ভাগ, একটা জাত মহাকাব্য, একটা রূপক মহাকাব্য। তো বেওলফ এটা অ্যাকচুয়ালি বেওলফ নামের একজন লিডার, যে প্রথমে দুইটা মনস্টার এবং পরবর্তীতে ড্রাগনের সাথে যুদ্ধ করে, ড্রাগনের সাথে যুদ্ধ করে পরবর্তীতে মারা যায়। তার নামে একটা আবার স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়, এটা তোমরা মাস্টার্সে পাবা। ওকে, এই মুহূর্তে তো তোমাদের যখন থেকে দেখবা যে ইংরেজি ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে কোনো প্রশ্ন আছে, তো তোমরা কয়েকটা জিনিস মনে রাখবা: অ্যালটারেশন এবং ছন্দময়তা, বীরত্ব, যুদ্ধ, ধর্মীয় বিষয়বস্তু, মৌখিক সাহিত্য এবং ল্যাটিন ভাষার প্রভাব, এগুলো এটার মেইন ক্যারেক্টারিস্টিক। তো এখানে যে কটা লেখা বললাম এর মধ্যে শুধুমাত্র বেল্টটা তোমরা পড়বা, বাকিগুলো পড়বা না। তো সেক্ষেত্রে তোমরা জাস্ট এই জিনিসগুলো মানে ইন জেনারেল ব্যবহার করতে পারো। তখনকার যুগে কিন্তু সব কাব্যধর্মী ছিল, গল্পের তখনও গদ্যের তখনও সৃষ্টি হয়নি। তো কবিতা দিয়ে মানুষ বুঝাইতো। তো পরবর্তী আমাদের যেটা আছে মিডল ইংলিশ পিরিয়ড, ওয়েট এ মিনিট, মিডল ইংলিশ পিরিয়ডে অ্যাকচুয়ালি মিডল ইংলিশ পিরিয়ডটা কিভাবে হলো জানো? তোমার ইংরেজি সাহিত্যের পূর্ব পিরিয়ড তো ভালোই চলতেছিল 1061 পর্যন্ত। দেন হঠাৎ একটা সময়, সরি, এর আগে একটা জিনিস তোমাদের আমি ক্লিয়ার করে নিই, যে মধ্যবর্তী সময় অষ্টম এবং নবম শতাব্দীতে তোমার র্যাগনর এবং তার ছেলেরা, যেমন আইভার, তারপর তোমার আইভার দ্য বোনলেস, তারপর হলো স্নেক ইন দ্য আইস, তারপর হলো আরো কে জেনেছিল না, বেয়ন,
এরকম বিভিন্ন ভাইকিং ভাইকিং জাতি, তাদের রাজাদের নাম আমি বললাম, যেমন র্যাগনর খুব বিখ্যাত একজন রাজা, আইভার দ্য বোনলেস খুব বিখ্যাত একজন রাজা ভাইকিংদের। তারা সচরাচর ইংল্যান্ডে অ্যাটাক করতো না। তো এই অ্যাটাকের ফলে এবং ভাইকিংরা কিন্তু ছিল মানে নিজেদের সাম্রাজ্য বাড়াইতো এবং তারা নিজেদের কি বলে ওটাকে সাম্রাজ্য বাড়াইতো, পাশাপাশি তারা নিজেদের ওখানে সেটেলমেন্ট করতো, মানে থাকতো, নিজেদের বসতি বাড়াইতো ইত্যাদি। তো তাদের ভাষায় কিছু অংশ ঢুকছে। পরবর্তীতে নরম্যান্ডি বা বর্তমান ফ্রান্সের যে অংশটা না, এই নরম্যান্ডি থেকে নরম্যানরা ইংরেজদের আক্রমণ করে এবং পরাস্ত করে অ্যাংলো স্যাক্সনদের। এবং আমাদের দেশে যেমন আর্যরা এই দেশে কিন্তু আক্রমণ করে এবং তার পরবর্তীতে তারা কি করে এই দেশের মানুষের সাথে মিশে যায়। সেম, আমরা কিন্তু এদেশের জাতি না, আমাদের এখানকার জাতি যে কোল দ্রাবিড়েরা, কিন্তু এদের সাথে আর্যরা মিশে পরবর্তীতে আমরা কি হয়েছে একটা মিক্সড রেসে পরিণত হয়েছি। ইংরেজ যেমন নরম্যানরা যখন তাদের ওখানে বিজয় হলো, তখন ফ্রান্সের ফরাসি ভাষার যে প্রাথমিক রূপ, এই রূপগুলো তৎকালীন ইংরেজির সাথে মিশে এবং ল্যাটিন পাশাপাশি মিশে একসাথে একটা জগাখিচুড়ি যে ভাষা তৈরি করে সেটা নাম মিডল ইংলিশ। এখন থেকে পূর্বের ওল্ড ইংলিশ তোমরা কিচ্ছু বুঝবে না, মিডল ইংলিশ হালকা পাতলা বুঝতে পারো। এখানে কি হয়েছে, ইংরেজি ভাষায় বিবর্তন ঘটছে, ধর্মীয় ও সামাজিক রচনা এই সময় তৈরি হওয়া শুরু করে, রোমান্স এবং মার্জিত প্রেমের কাহিনী ওই সময় শুরু হয় না। অ্যাকচুয়ালি এই যে এটা রোমান্স এবং মার্জিত প্রেমের কাহিনী, এটা সম্পূর্ণই ফরাসি প্রভাব, ঠিক আছে। আর ধর্মীয় ও সামাজিক রচনা তো অলওয়েজই ছিল। এবং এখানে গল্পের প্রথম যে বা আমরা গদ্য বলতে যাবো যে সেটার প্রথম সূত্রপাতই কিন্তু মিডল ইংলিশ পিরিয়ডে হয় না। স্টিল এখানে সাহিত্য ছিল ধর্মভিত্তিক এবং কাব্যের অলংকার যেটা কি অ্যালিটারেশন ইত্যাদি ইত্যাদি, রিপিটেশন ইত্যাদি ইত্যাদি, এগুলোর এখান থেকে মানে সূত্রপাত। অ্যাকচুয়ালি এই ফরাসিরা কিন্তু সাহিত্য খুব এগিয়ে ছিল, তাদের সংস্পর্শে এসে এরাও কিন্তু মানে শুরু করে অ্যাডভান্স হওয়া। তো তৎকালীন মিডল ইংলিশ অনেকগুলো কি ছিল, অ্যাকসেন্ট ছিল। বর্তমানে যেমন ইংরেজির বিভিন্ন অ্যাকসেন্ট আছে, উপভাষা আছে, আমাদের বাংলা যেমন বিভিন্ন, যেমন আমি ঢাকায় মানে উপভাষা ব্যবহার করি না, বিক্রমপুর এর পাশে আমার বাড়ি দোহার-নবগঞ্জ, তো আমি বিক্রমপুরে এটা বেশি ইউজ করি। তো যেমন নোয়াখালীর একটা ভাষা আছে, আমাদের চট্টগ্রামের একটা ভাষা আছে, আমাদের বিক্রমপুরের একটা ভাষা আছে, ঢাকার একটা ভাষা আছে। এই ভাষাগুলো অ্যাকচুয়ালি এরকম যেমন একই বাংলা ভাষা, কিন্তু এদের কি হয়েছে, এরা মানে উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণের দিক দিয়ে এটা মানে বিভিন্ন রকম হয়ে গেছে। তেমনি ইংরেজির এই মিডল ইংলিশেরও কিছু উচ্চারণের বিভ্রান্তি ছিল, কিন্তু দেখা যায় আমাদের যেমন একটা বিখ্যাত আছে না, প্রমিত ভাষা, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার নদিয়া থেকে চুরি করা বা তাদের মানে নির্লজ্জভাবে কপি করা, তো সেটা আমাদেরও আছে। তাদেরও ছিল যে মিডল ইংলিশ, মানে মিডল ইংলিশ পিরিয়ডের মানে ইংরেজির মধ্য ইংল্যান্ডের মধ্যাঞ্চলের যেটা সে ভাষাটা, এবং সেই ভাষায় কিন্তু জেফ্রি চসারের দ্য ক্যান্টারবেরি টেলস লেখা। এই ক্যান্টারবেরি টেলসও তোমরা মাস্টার্সে পাবা, এটা খুব সুন্দর একটা গল্প, কয়েকজন তীর্থযাত্রীর গল্প নিয়ে। তো এখান থেকে অ্যাকচুয়ালি ইংরেজি ভাষা মানে মিডল ইংলিশ পিরিয়ডে এটাই মেইন একটা পার্ট, এবং জেফ্রি চসারকে ইংরেজি সাহিত্যের জনক বলা হয়। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। তবে একটা জিনিস আমি ক্লিয়ার করি, তোমরা কিন্তু এজ অফ চসার এবং মিডল ইংলিশ পিরিয়ড গুলাই ফেলেও না। তোমরা মিডল ইংলিশ পিরিয়ডকে যদিও অনেক সময় এজ অফ চসার বলে বলা হয়, কারণ কি চসার এখানে প্রধান কবি ছিল, তো সেক্ষেত্রে তোমরা এটা পড়তে পারো তোমাদের গাইডে যদি এরকম প্রশ্ন থেকে থাকে। তবে এটা মানে তোমাদের আমি মিডল ইংলিশ পিরিয়ডটা বুঝাইলাম। এরপর আমরা আসি রেনেসাঁস পিরিয়ড, রেনেসা বা নবজাগরণ। রেনেসা শব্দের অর্থ পুনর্জাগরণ। অ্যাকচুয়ালি এটা জাগরণ কিনা আমি জানি না, তারা নাম দেওয়ার কাজ দিছে। ইউরোপ কখনোই জ্ঞান বিজ্ঞানে সাহিত্য কখনো একে ছিল না, তাদের মধ্যে এটা অ্যাকচুয়ালি জন্ম হয়েছে। গ্রিস ছিল একে, এবং ওই গ্রিক চেতনা কে অনুসরণ কইরা এটা অ্যাকচুয়ালি মানে তারা যে নিজেদের জ্ঞানের উদ্ভব করলো, এই জন্য এটাকে বলা হয় রেনেসাঁস পিরিয়ড বা পূর্ণ জাগরণ, যে তারা ঘুমাইছিল আবার উঠছে, ইউরোপ এরকম। কিন্তু ইউরোপের এটা হলো ইংল্যান্ডে এই রেনেসাঁটা আসছে অনেক পরে, প্রায় 1500 সালের দিকে। এবং তখন একটু আগে আমি যে কথাটা বলছিলাম যে তোমার ইংরেজি ভাষার একটা বিখ্যাত ঘটনা ঘটে, মানে একটা 3টা সেঞ্চুরি মিলা, সেটা হলো দ্য গ্রেট ভাউল শিফটিং। মানে যেমন মিট হয়ে গেছে মেট, নিফ হয়ে গেছে নাইফ, এরকম এই ই থেকে আই উচ্চারণটা, ভাওয়ালের কিছু উচ্চারণ, কিছু ভাওয়ালের হারায় যাওয়া,
কিছু শব্দের হারায় যাওয়া। ইংরেজি সাহিত্যের কিন্তু একসময় পুরুষ এবং নারীবাচক দুটো আলাদা শব্দ ছিল। আমাদের যেমন বালক এবং বালিকা, ইংরেজিতে কিন্তু এরকম নাই। যেমন আমরা বলি মহান ব্যক্তি, মহীয়সী নারী। মহান এবং মহীয়সী জেন্ডার ভিত্তিক আলাদা। এই জিনিসটা অধিকাংশ আধুনিক ভাষায় নাই, ইংরেজিতে বর্তমানে একটা সময় ছিল, এই সময় এটা হারায় যায়। তখন এই রেনেসাঁসের সময় কিন্তু অ্যাকচুয়ালি জ্ঞান এবং শিল্প সংস্কৃতির উদ্ভব হয় এবং একই সময় এখানে প্রিন্টিং প্রেসের উৎপত্তি হয়। প্রিন্টিং প্রেসের কারণে কিন্তু মানে ইংরেজি সাহিত্য একটা নির্দিষ্ট রূপ পাওয়া শুরু করে। এখনো পুরো ইংল্যান্ডে ছোট্ট একটা দেশ 11টা বেশি অ্যাকসেন্ট আছে শুধুমাত্র ব্রিটিশ ইংলিশের। আমরা ব্রিটিশ ইংলিশ বলতে শুধুমাত্র লন্ডনে যেটা ওটা মানে ফলো করি। কিন্তু তৎকালীন যুগে কি হলো, অ্যাকচুয়ালি লন্ডনটা আমরা কেন ফলো করি, কারণ এই জায়গায় বইগুলো লেখা। তো তেমনি বইগুলো যখন ছড়ায় পড়া শুরু করলো, প্রমিত ভাষা বা লিখিত ভাষা অ্যাকচুয়ালি তাদের কনজাস্টেড হওয়া শুরু করলো। বেশ কিছু ওয়ার্ড হারায় যায়, যেমন দা যে লংগেস হারায় গেছে, এপসিলন হারায় গেছে। তো এরকম কিছু হারায় যায়। এখানে এই সময়ের বৈশিষ্ট্য কি, মানুষ তার বুদ্ধি, অনুভব এবং স্বাধীনতার উপর জোর দেয়। তারা কিন্তু ধর্ম থেকে বের হয়ে তারা মানুষের নিজেদের জীবনের যেটা এটার প্রতি জোর দেয়, এবং এটা কিন্তু রোমান্টিক এরার প্রথম এসেন্স কিন্তু আমরা রেনেসাঁস এরায় পাই। গ্রিক এবং রোমান ধারা এবং কল্পনা শক্তির সম্মিলন এই সময় ঘটে। রোমানরাও নিজেরা সাহিত্যে গেছিল, গ্রিকরাও সাহিত্যে গেছিল, দুইটা ছিল ডিস্টিংটিভ, কিন্তু ইংরেজি সাহিত্যের উপর দুইজনেরই ভাষা মানেই হয়েছে। এবং এই সময়ই প্রোটেস্ট্যান্ট নামের খ্রিস্টানদের একটা নতুন অংশের উদ্ভব ঘটে, যারা প্রচলিত ক্যাথলিক নিয়মকানুন না মেনে তারা নিজেদের আলাদা নিয়মকানুন বানায়। খ্রিস্টানদের অনেকগুলো পার্ট, ইস্টার্ন চার্চ, অর্থোডক্স, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, এক্সট্রা এক্সট্রা, তাদের মধ্যে প্রোটেস্ট্যান্টের জন্ম। এবং এই সময় কিন্তু নাটকের সূত্রপাত কিন্তু ইংরেজি নাটকের মানে ওই অর্থে সার্থক নাটকের সূত্রপাত এই টাইমই হয়, যেমন শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো। তারপর আছে তোমার যে বিজ্ঞান এবং অনুসন্ধানের চেতনা এই সময় কিন্তু শুরু হয়। এই সময়ের কিছু বিখ্যাত লেখার নাম যদি বলি, উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট, ম্যাকবেথ, ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফাস্টাস আছে, খুব পছন্দের আমার এটা গল্প। ফিলিপ সিডনির আছে অ্যাপোস্টেল এন্ড স্টেলা, সরি অ্যাস্ট্রোপিয়াল এন্ড স্টেলা, অ্যাকচুয়ালি মানে বানানটা আমি ভুলে গেছিলাম। তো এই রেনেসাঁস পার্ট কিন্তু অ্যাকচুয়ালি আবার অনেকগুলো ভাগে, 5টা ভাগে অ্যাকচুয়ালি বিভক্ত। তো সেই ভাগগুলো নিয়ে কথা বলি। প্রথমটা হলো দ্য আর্লি টিউডার পার্ট। টিউডার রাজবংশ, কুইন এলিজাবেথ এই রাজবংশের অংশ। তো টিউডার রাজবংশ তখন ইংরেজদের উপর মানে ইংল্যান্ডের উপর শাসন করত। তো এই সময় আর্লি টিউডার পার্ট হিসেবে এটাকে বলা হয় 58 আগ পর্যন্ত শান্ত সময় যেটা। এই সময় ধর্মীয় সংস্কার বলতে যেটা বোঝায়, ওই যে বললাম কিং হেনরির দ্বারা মানে চার্চের প্রতি অনাস্থা জ্ঞাপন করে নতুন একটা ধর্ম প্রকাশ করে প্রোটেস্ট্যান্ট। হ্যাঁ, অ্যান্ড দেন রোমান্স এবং নীতি শিক্ষামূলক সাহিত্য এই সময় তৈরি। এই সময়ের কিছু বিখ্যাত লেখক আছে, স্যার টমাস মোর, ইউটোপিয়া নামের একটা লেখেন উনি। তারপর জন স্কেলটন আছে, এবং উইলিয়াম আমি জানি ওনার নামের ভাষা কি, এনিওয়েজ উনি বাইবেলটা ট্রান্সলেশন করে এবং বাইবেলের ট্রান্সলেশন জনসাধারণের মধ্যে ছড়ায় দেয়। তো এই যে বাইবেলের ট্রান্সলেশনটা মানুষের হাতে যাওয়া শুরু করার পর থেকে কিন্তু ধর্মীয় সংস্কার শুরু। যে কোনো ধর্মেরই একটা বড় সমস্যা, তাদের যে ধর্মীয় ব্যক্তিরা তারা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করা শুরু করে। এটা আমাদের ইসলাম ধর্ম থেকে শুরু করে তৎকালীন খ্রিস্টান ধর্ম সব জায়গায় আছে। তো সেজন্য কি হয়, বাইবেলের এই ট্রান্সলেশনটা যখন মানুষের হাতে পৌঁছানো শুরু করে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট না কিন্তু, তো নিউ টেস্টামেন্টে যখন মানুষের কাছে পৌঁছানো শুরু করে তখন অ্যাকচুয়ালি ধর্মীয় একটা সংস্কার তৈরি হয়। অনেক ক্ষেত্রে তারা মানে এসবের বিরোধিতা করা শুরু করে, ঠিক আছে। এবং নাস্তিকতার উদ্ভব কিন্তু এই সময়টাতেই, মানে সাহিত্যিক নাস্তিকতা, এমনি নাস্তিকতা না, সাহিত্যের মধ্যে নাস্তিকতা যেটা এখান থেকে শুরু হয়। দেন পরবর্তী যেটা এলিজাবেথিয়ান পিরিয়ড, দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এই সময় হলো নাটক এবং কবিতার জন্য উজ্জ্বল সময়, এবং এই সময় লেখকরা রাজাদের কাছে, রাজপরিবারের কাছে প্রচুর টাকা পেত, মানে ইনরমাস। এই সময় নিয়ে তোমাদের আলাদা একটা ক্লাস নেওয়া দরকার, এলিজাবেথ পিরিয়ড নিয়ে। এলিজাবেথ পিরিয়ডের বৈশিষ্ট্যই কিন্তু কল্পনা, দেশপ্রেম, মানবতাবাদ এবং সৌন্দর্য চেতনা,
ঠিক আছে? এবং এখানে রোমান্টিকতার প্রথম সূত্রপাত এই জায়গায় হয়। এখানকার বিখ্যাত লেখক উইলিয়াম শেক্সপিয়ার রোমিও জুলিয়েট, ওথেলো, হ্যামলেট, ম্যাকবেথ ওনার লেখা বলে শেষ করে মানে ইংরেজি সাহিত্য আজকে যে থেকে দাঁড়ানো শেক্সপিয়ারের কারণে। সে নিজে বহুত ওয়ার্ড তৈরি করছে এবং তার ব্যবহৃত ভাষার উপরে বেস করে আজকের বর্তমান ইংলিশ। এছাড়া এডমন্ড স্পেন্সার আছে, তা ফেরি কুইন লিখছিল। ফেরি কুইন কিন্তু খুব বিখ্যাত একটা কবিতা এজন্য যে ফেরি কুইন শুধুমাত্র কিন্তু তৎকালীন এলিজাবেথ পিরিয়ডকে উঠায় তাই না, এটা কিন্তু প্রোটেস্ট্যান্ট চিন্তা ভাবনাকে রোমান ক্যাথলিক চিন্তা ভাবনার সাথে থাকে আলাদা করে এবং এটা অ্যাকচুয়ালি একটা স্যাটায়ার, মানে তৎকালীন ধর্ম নিয়ে ব্যবসা এবং ধর্মের নিয়ে ফাইজলামি যেটা এটার বিরুদ্ধে। এবং খ্রিস্টোফার মার্লোর ডক্টর ফস্টাস কিন্তু খুব বিখ্যাত একটা লেখা, আবারও বলতেছি। তো 1558 থেকে 1603 পর্যন্ত মানে রানী এলিজাবেথ যতদিন জীবিত ছিল তার সিংহাসন আরোহণ থেকে তার সিংহাসন থেকে নামা পর্যন্ত, তার মানে এই না যে এলিজাবেথ পিরিয়ডে যে এসেন্স এই জায়গায় শেষ হয়ে গেছে, তাও এসেন্স আরো চলমান ছিল। সেটা হলো জ্যাকোবিয়ান পিরিয়ডে কিং জেমস সে পরবর্তীতে ই করে তোমার সিংহাসনে আরোহণ করে এবং জেমসের একটা উচ্চারণ হলো জ্যাকব। তো অ্যাকচুয়ালি সেখান থেকে জ্যাকোবিয়ান পিরিয়ড আসছে। এখানে এই সময়টাতে এলিজাবেথান পিরিয়ডের শেষ সময়ের দিক দিয়ে এবং এখানে শুরুর সময় অ্যাকচুয়ালি কি হয় যে নাটকটা কারাপশনে পরিণত হয়েছে। সাহিত্য এলিজাবেথ পিরিয়ড উন্নত ছিল কিন্তু বর্তমানে এই সময়টায় অ্যাকচুয়ালি রাজনৈতিক চাপে বেড়ে বা রাজনৈতিক ভাবে এটা এতটা প্রভাবিত হয়ে গেছিল যেটা নাটকে অন্ধকার এবং নৈতিক দ্বন্দ্বের চিত্র এসে শুরু করে এবং ধর্মীয় এবং রাজনৈতিক চিন্তা ভাবনাও এখানে এসে প্রকাশ পাতে এবং এগুলো অ্যাকচুয়ালি কারাপ্টেড হতে থাকে। এটা এলিজাবেথান ইরোদের এরার মতো অতটা বিখ্যাত না। শেক্সপিয়ার কিন্তু এই সময় লেখছেন, জ্যাকোবিয়ান পিরিয়ডে লেখছেন। একটা বিখ্যাত প্রশ্ন আছে যেটা আমাদের সিলেবাসের মধ্যে আছে যে শেক্সপিয়ার 2 পর্বে লেখলে তাকে এলিজাবেথান কেন বলা হয়, জ্যাকোবিয়ান কেন বলা হয় না? তো অ্যাকচুয়ালি তার লেখার মধ্যে এলিজাবেথান পিরিয়ডের এসেন্স গুলো পাওয়া যায়, জ্যাকোবিয়ান পিরিয়ডের না। এই জন্য বেন জনসন এই সময় খুব বিখ্যাত একজন লেখক, তার ভল্পনি যেভাবে উচ্চারণ করো এটা আছে তার একটা লেখা। এই লেখাটা আমাদের সিলেবাসে তুমি পাবা। এটা হলো একটা শেয়ালের গল্প। তারপর জন ডান তার হোলি সনেটস ধর্মের উপরে লেখা। আর জর্জ চ্যাপম্যান উনি খুব বিখ্যাত একজন লেখক এই সময়। পরবর্তীতে আসলো ক্যারোলিন পিরিয়ড। এই সময় অ্যাকচুয়ালি ইংরেজ সাহিত্যে ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় রাজতন্ত্রের বিরুদ্ধে এবং রাজতান্ত্রিক দ্বন্দ্বগুলো এখানে তো দেখা যায় এই সময়ের মধ্যে অ্যাকচুয়ালি মানে এই জিনিসগুলো সাহিত্যে উঠে আসে। কিন্তু এই সাহিত্য তার মানে এই না যে এই সময় সাহিত্য অন্তঃসারশূন্য। এই সময় অ্যাকচুয়ালি মেটাফিজিক্যাল কবিতার উত্থান হয় না। জন মিল্টনও প্রাথমিক লেখাগুলো এই সময় লেখা শুরু করেন। তারপর রবার্ট হেরিক আছে এই সময়ের খুব বিখ্যাত একজন লেখক। তো যদিও এটা এলিজাবেথ পিরিয়ডের মতো অত গুরুত্বপূর্ণ না এগুলো, তবু বলার কাজ বলে দিলাম। তো ক্যারোলিন পিরিয়ডের পরে পরবর্তী যে পিরিয়ডটা আসে সেটা হচ্ছে দ্য কমনওয়েলথ পিরিয়ড। কমনওয়েলথ পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই সময় অ্যাকচুয়ালি ইংল্যান্ডের রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং কমনওয়েলথ বা প্রজাতন্ত্র বা ধনিক শ্রেণীদের মধ্যে নিজস্ব কি বলে এটাকে ধনিক শ্রেণীর প্রভাবে তখন রাষ্ট্র পরিচালনা হওয়া শুরু করে এবং পিউরিটিয়ানরা এখানে আমার পুরিটান লিখে ফেলেছি ভুলে, যাই হোক পিউরিটিয়ানদের এই সময় কিন্তু অ্যাকচুয়ালি মানে উদ্ভব হয়। এই পিউরিটিয়ান পিরিয়ডটা গুরুত্বপূর্ণ কেননা এই পিউরিটিয়ানরা সবকিছুতে মানে বিশুদ্ধতা চাইতো, ঠিক আছে। আর কমনওয়েলথ পিরিয়ডটা অ্যাকচুয়ালি সাহিত্যিক ব্যাপারটা গুরুত্বপূর্ণ না। এই সময় সবচেয়ে বড় কয়েকজন লেখকের মধ্যে একজন হল জন মিল্টন। জন মিল্টনের লেখা তো তোমরা জানোই, খুব বিখ্যাত একজন লেখক। এই সময় রাজতন্ত্র বিরোধী সাহিত্যগুলোর উদ্ভব হয়। ধর্মীয় গাম্ভীর্যগুলো মানে গাম্ভীর্য যেমন নৈতিকতা নিয়ে লেখা হয়। নাটক এই সময় নিষিদ্ধ ছিল, টেকিং নোট, নাটক এই সময় নিষিদ্ধ ছিল। নাটককে নিষিদ্ধ করে দেওয়া হয়। এই সময় গল্প এবং ধর্মীয় কবিতার বিস্তার আবার হয়, কেন যে বললাম পিউরিটিয়ান। তো এই সময়ের কয়েকজন লেখকের মধ্যে জন মিল্টন এবং অ্যান্ড্রু মার্ভেল এরাই কিন্তু মানে বেশি উল্লেখযোগ্য। অ্যান্ড্রু মার্ভেল টু হিজ কয় মিস্ট্রেস এই কবিতাটা তোমরা পড়বা।
আহ, খুবই জঘন্য একটা কবিতা, কিন্তু পড়তে ভালোই লাগে। দেন রেনেসাঁস পিরিয়ড শেষ হয়ে এই যে যে তোমাদের আমি একটু আগে বললাম পিউরিটিয়ান পিরিয়ড, পিউরিটিয়ানটা কি চেত? সবকিছুতে তারা পবিত্রতা চেত। বা আগের মানুষ তারা মনে করতো গ্রিক এবং রোমানরা একসময় পিওর ছিল। এই যে যে পিউরিটির চিন্তাটা, ছোট্ট একটা চিন্তা, তা বড় হয়ে প্রকাশ করে কি করে আমাদের নিউ ক্লাসিক্যাল যুগের তৈরি করে। এখানে একটা জিনিস নোট করবা, এই রেনেসাঁস পিরিয়ডকে আমি কি তোমাদের ৫টা ভাগে ভাগ করে দেখাইছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা তোমরা তোমাদের গাইডে ভাবে ৪টা ভাগ। কারণ কি, গাইডে অ্যাকচুয়ালি আবারও বললাম নির্লজ্জভাবে ইংরেজি ইন্ডিয়ান লেখকদের বইটা নকল করা হয়। আমি এগুলো পড়ছি বাইরের দেশের ইংল্যান্ডের লেখকদের বই থেকে, সুতরাং তোমাদের ওইভাবে আমি বললাম। তোমরা তোমাদের গাইড অনুযায়ী ইচ্ছা করলে পরিবর্তন করতে পারো, ইচ্ছা করলে এটাই পড়তে পারো। দেন আসো দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, নিউ মানে নতুন, ক্লাসিক্যাল মানে প্রাচীন, মানে কি বলবো, পিওর বা প্রাচীন জিনিসপত্র। তো গ্রিক এবং রোমানদের শিল্প এবং সাহিত্যের প্রতি তারা তখন এমন মচে গেল যে তারা নতুন করে তাদের ওই গ্রিক এবং রোমান আদর্শে সাহিত্য সৃষ্টি করা শুরু করলো। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড ১৬৬০-এ শুরু হয় এবং এই যে ১৭৫৮ বললাম না, এখানে শেষ হয়। অনেকের মতে এটা শেষ হয় ১৭৮৫-তে, অনেকের মতে এটা শেষ হয় ১৭৯৮-তে। আমি ১৭৮৫ লিখতাম, তোমরা ইচ্ছা করলে ১৭৯৮ লিখতে পারো, ফাইন, টোটালি। এখানে অ্যাকচুয়ালি এই আমলে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এরা যুক্তি এবং শৃঙ্খলা উপর মানব প্রকৃতি এবং সমাজ নিয়ে বিশ্লেষণ ভিত্তিক লেখা লিখতো। আর হ্যাঁ, তারা গ্রিক এবং রোমানদের প্রচুর অনুকরণ করত। কি বলবো এটাকে, কপিং ইজ দ্য বেস্ট ভার্সন অফ ফ্ল্যাটারি। দেন তারা কবিতার ছন্দ, গদ্যে ব্যঙ্গ, বিদ্রূপ বা যেটাকে আমরা বলি প্রহসন, এগুলো তৈরি হয় এবং বাস্তবতা এবং অনুশাসনের প্রাধান্য পায়। আমাদেরও বাংলাদেশে নিউ ক্লাসিক্যাল এরা বর্তমানে চলতেছে, যে তারা পূর্ববর্তী লেখকদের অনেক কপি করে। এই সময়ের বিখ্যাত কিছু লেখকের নামে যদি বলি, তো দেখা যায় আলেকজান্ডার পোপ, দ্য রেপ অফ দ্য লক, এটা তোমরা পাবা তোমাদের সিলেবাসে, মানে এই আমাদের ইসের মধ্যেই, থার্ড ইয়ারে সম্ভবত। জন রাইডেনের অ্যাবসোলুম অ্যান্ড একিটোফেল, আমি পড়িনি, ভালো লাগেনি দেখে। জোনাথন সুইফটের গালিভাস্টাবেল, এটা এত বিখ্যাত যে ইংরেজি সাহিত্যে সবচেয়ে বেশি পড়া বইদের মধ্যে একটা এটা। তো নিউ ক্লাসিক্যাল এরাতে এই ধরনের লেখাগুলো অ্যাকচুয়ালি, মানে তারা সোজা কথা নির্লজ্জভাবে গ্রিক এবং রোমানদের নকল করতো। ঠিক আছে, এটাও একটা আলাদা একটা ক্লাসের প্রয়োজন নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের জন্য, কিন্তু তোমাদের আমি জাস্ট বোঝানো। তো যা বলতেছিলাম, ইংরেজি সাহিত্যের অ্যাকচুয়ালি ২টা পিরিয়ড কয়েকটা ভাগে বিভক্ত। তার মধ্যে একটা হলো রেনেসাঁস, এটা ৪টা মতান্তরে ৫টা পিরিয়ড মানে বিভক্ত, এবং একটা নিউ ক্লাসিক্যাল, এটা প্রত্যেকের মধ্যেই কারো কোনো মতভেদ নেই, ৩টা পিরিয়ডে বিভক্ত। তো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের প্রথম পার্ট, দ্য রেস্টোরেশন এজ। রেস্টোরেশন এজ মানে আগমন বা পুনঃপ্রতিষ্ঠার এজ। এটা হলো অ্যাকচুয়ালি তৎকালীন ইংরেজরা ভাবা শুরু করলো যে আমরা কমনওয়েলথ চাই না, গণতন্ত্র চাই না, আমাদের রাজতন্ত্রই ভালো। তো তারা এই রাজতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করে। এই ইতিহাসটা তোমরা বইয়ের মধ্যে পাবা, এত বড় ইতিহাস আমার প্রয়োজন নেই এটা বলার। এই রেস্টোরেশন এই যে এর আগের কিন্তু পিরিয়ডিয়ান এজ বা কমনওয়েলথ পার্টে কিন্তু নাটক ব্যান্ড ছিল। এই ব্যান্ডটা উঠায় বর্তমানে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর আবার মনে করো নতুন করে নাটকের পুনরাগমন ঘটে। আর এই সময় তোমার ক্রিটিসিজম এবং ব্যঙ্গাত্মক লেখা, যেটা সাহিত্য, এটা বেশি পাওয়া যায়। প্রাকৃতিক অনুভবের চেয়ে যুক্তিবাদটা এখানে প্রাধান্য পায় বেশি। প্রাকৃতিক অনুভব কি? রোমান্টিকতার একটা প্রথম অংশই প্রাকৃতিক অনুভব। তো এই প্রাকৃতিক অনুভব বা রোমান্টিকতার প্রাথমিক আবির্ভাব ঘটে কিন্তু রেনেসাঁস পিরিয়ডে। এটা তোমাদের একটা প্রশ্ন আছে পাবা, যেটা একদম নিউক্লাসিক্যাল এজে নাই হয়ে যায়। তারা সবকিছুর আগে যুক্তি খোঁজা শুরু করে, এবং এক্ষেত্রে প্রথম পার্ট রেজিস্ট্রেশন এজে খুব তেমন বিখ্যাত কোনো লেখা আমরা পাইনি। এখানে জন রাইডেন, অ্যাবসোলুম একিটোফেল, উইলিয়াম কংগ্রিভের দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এগুলি অ্যাকচুয়ালি পাবা তোমরা তোমাদের সিলেবাসে। খুব বিখ্যাত লেখা এগুলো, কিন্তু এটা আগে রেনেসাঁস পিরিয়ডের মতো অত একটা উর্বর সময় না। নিউ ক্লাসিক্যাল এজকে ডার্ক এজও বলা চলে। পরবর্তী যে পার্ট,
অগাস্টানিস। তো এখানে অ্যাকচুয়ালি গ্রিক এবং রোমান সাহিত্যের মানে পুরোপুরি অনুকরণ করা শুরু করে। এখানে এর আগে যেটা রিস্টোরেশন পার্টি মানুষের মুখে মুখে একটা প্রবাদ ঘুরতো যে উইথ দ্য কিং স্লিপিং অন দ্য বাকিংহাম প্যালেস দ্য পিপল ক্যান স্লিপ সাউন্ড। এই সময় কিন্তু গ্রেট ভাউল শিফটিং শেষ হয় এবং ইংরেজি বর্তমানে আমরা যে অবস্থান আছে এই অবস্থানে পৌঁছায় এসে গ্রিক এবং সাহিত্য রোমান আদর্শকে পর্যন্ত এরা অনুকরণ শুরু করে। শুধুমাত্র লেখা না, এরা পুরো গ্রিক এবং রোমান আদর্শ নিজেদের পূর্ণভাবে অনুকরণ করা শুরু করে এবং কবিতায় ছন্দ এবং গদ্যে যুক্তির প্রাধান্য পায়। তার মানে কি কবিতা আরো ছন্দময় হওয়া শুরু করে এবং গদ্যে বা গল্পতে যুক্তি প্রাধান্য পায় মানুষের অনুভবের চাইতে। এই সময় কিন্তু আবার খুব বিখ্যাত কিছু লেখা পাওয়া যায়, যেমন দ্য রেপ অফ দ্য লক, আলেকজান্ডার পোপের লেখা, থার্ড ইয়ার সিলেবাস আছে। জনসন সুইফটের গালিভার্স ট্রাভেল ইংরেজি সাহিত্যে সবচেয়ে বেশি পড়া বইদের মধ্যে একটা। মানে গালিভার্স ট্রাভেলের গল্প শুনে নেই এমন বাচ্চা মনে পুরো ওয়ার্ল্ডে নাই। আর দ্য স্পেকটেটর, দুজন লেখকের, এটা খুব ভালো, কিন্তু এটা আমাদের সিলেবাসে নাই। যাই হোক, অগাস্টান এজের পরে দ্য এজ অফ সেন্সিবিলিটি, এই এজটা অ্যাকচুয়ালি একটু নামকরণ নিয়ে ডিফার আছে, এখানে অনেকে এটাকে ভিন্ন নামেও ডাকে। তো এজ অফ সেন্সিবিলিটিতে অ্যাকচুয়ালি আবার মানে আবেগ এবং প্রকৃতির প্রতি মানুষ ঝুঁকে যাওয়া শুরু করে, এর জন্য এটাকে এজ অফ সেন্সিবিলিটি বলে, কারণ কি এটা সেন্সের প্রতি আবার মানুষ ফেরত আসে তাদের যুক্তি থেকে, না যুক্তিবাদ থেকে ধীরে ধীরে যে আবেগে শিফট হওয়া শুরু করে প্রকৃতির দিকে। এবং রোমান্টিক যুগের পূর্বাভাস কিন্তু এটা যে মানুষ এই সময় অলরেডি তার প্রকৃতি এবং আবেগ নিয়ে কথা বলা শুরু করে দিচ্ছে। তারা শুধুমাত্র যুক্তির ভিতর নেই, মানব অনুভূতি এবং নৈতিকতা নিয়ে এখানে সাহিত্য সৃষ্টি শুরু হয়। আমাদের বাংলা সাহিত্য বর্তমানে নিউ ক্লাসিক্যাল এজে আছে, মানে নিউ ক্লাসিক্যাল এজের প্রারম্ভিক অবস্থায় শুরুতে আছে। প্রত্যেকটা যে জাতির বা ভাষারই অ্যাকচুয়ালি এজ গুলো কিন্তু মানে খুব কনস্ট্যান্ট, এগুলো একটার পর একটা ঘটেই এবং একটা লুপের মতো ঘটতে থাকে। এটা ইংরেজি সাহিত্য যা পার করে বাংলা সাহিত্য তা পার করতেছে, আরবি সাহিত্য তাই পার করবো। এটা আর কি সাহিত্যের একটা ধর্ম, সাহিত্যের ধর্মের পরিবর্তন। এই সময় অ্যাকচুয়ালি তেমন আবার বিখ্যাত কোনো বই পাওয়া যায় না, কারণ কি এটা অ্যাকচুয়ালি রোমান্টিকতার পূর্বাভাস, কিন্তু এটা রোমান্টিকতা শুরু হয় না, আবার তার আগের মতো যৌক্তিকও নাই। তার মানে কি দুইটা সান্ধ্য সময়, ও সান্ধ্য সময় অ্যাকচুয়ালি কখনোই কোনো ভালো ফলাফল বয়ে আনে না। যারা এজ অফ সেন্সিটিভিটিকে এজ অফ পোপ বলে, মেবি না আরেকজন লেখক আছে, আমার ওর নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, যাই হোক একজন লেখক, তার জন্ম তার মৃত্যু দিয়ে যারা এই এজটাকে শেষ করে তারা মনে করে যে এজটা 1785-তে শেষ হয়েছে। পক্ষান্তরে যারা এটাকে এজ অফ সেন্সিবিলিটি বলে তারা অ্যাকচুয়ালি মনে করে যে এটা 1798-তে শেষ হয়েছে। কিভাবে? যে ও যে লিরিক্যাল ব্যারেট প্রকাশের মাধ্যমে। তো এই গেল আমাদের নিউ ক্লাসিক্যাল এজ। এর পরবর্তী এজটা খুবই বিখ্যাত, এটাই যেটা রোমান্টিক পিরিয়ড, ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত পিরিয়ড। তিনটা পিরিয়ড অ্যাকচুয়ালি যদি তোমরা ভালো মতো পারো ইংরেজি সাহিত্য তোমরা মোটামুটি দখল হবে, এলিজাবেথান এজ, রোমান্টিক পিরিয়ড এবং ভিক্টোরিয়ান এজ। যাই হোক, এটা ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ এই দুজনের একটা যৌগিক মহাকাব্য আছে, দুজন মিললে কাব্যগ্রন্থ, সরি লিরিক্যাল ব্যালাড এটার নাম। এটা প্রকাশের মাধ্যমেই এই পিরিয়ডের সূচনা ধরা হয়। আমরা যেমন অনেকে মনে করি নিউ ক্লাসিক্যাল এজ শেষ হয়েছে 85-তে, কিন্তু অ্যাকচুয়ালি 85-তে শেষ হলো, রোমান্টিক এজ শুরু হয় 98-তে। তার মধ্যবর্তী যে সময় এটা সান্ধ্য সময় বলা হয় সাহিত্যের ভাষায়, মানে যুগ সন্ধির সময়। তো 1798 সালে এটা যখন শুরু, এই এইজের কিন্তু ব্যাপ্তি খুব বেশি না, এটা মাত্র 39 বছর বা 40 বছরের একটা এজ। মাত্র 40 বছরের ভিতরেই লেখা আবার কিন্তু পরিবর্তন হওয়া শুরু করে। এই 40 বছরের ভিতরে মানুষ করলো কি, ওই পূর্ববর্তী রেনেসাঁস যুগের যে মানে এসেন্স, সেই এসেন্সটা তারা তুলে আইন এখানে আবেগ কল্পনা এবং প্রকৃতির মধ্যে ভালোবাসার মাধ্যমে, যেটা অ্যাকচুয়ালি সাহিত্য সৃষ্টি শুরু করে। রোমান্টিক বলতে কিন্তু প্রেম প্রীতি বোঝায় না ভাই, রোমান্টিক মানে বোঝায় আবেগ কল্পনা এবং নিজের প্রতি চিন্তা ভাবনা। হ্যাঁ, আবেগ কল্পনা এবং স্বতন্ত্র অভিব্যক্তির গুরুত্ব, প্রকৃতির সাথে গভীর সম্পর্ক, সমাজের সাধারণ মানুষের প্রতি সহানুভূতি। এর আগে যত লেখা ছিল সব কিন্তু সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের, বেউলফ উচ্চ শ্রেণীর মানুষদের নিয়ে লেখা, ক্যান্টারবারি টেল উচ্চ শ্রেণীর মানুষদের নিয়ে লেখা, কারণ টাকা না থাকলে আপনি তো তীর্থযাত্রা যেতে পারবেন না। আর বেউলফ একজন নিজের মহাকাব্যিক নেতা, সে ছিল রাজা। এলিজাবেথের যত ইসের গল্প নাটক আছে আমাদের শেক্সপিয়ার দাদুর, সবই কিন্তু সব উচ্চ বংশের লোকদের নিয়ে লেখা, না? পক্ষান্তরে রোমান্টিক পিরিয়ড এমন একটা পিরিয়ড যেখানে সাধারণ মানুষ অ্যাকচুয়ালি ফোকাস পাওয়া শুরু করে।
যে সাধারণ মানুষদের কি বলা হয়, এদের বলা হয় তোমার যে পিজেন্টস। হ্যাঁ, তো পেসেন্টস বলে পিজেন্টস বলে, আমি আই ডোন্ট নো, আমি উচ্চারণ খুব একটা ঘাটি নাই আমি, মানে এবং তোমাদের ক্লাস নিতেছে আমি কোনো ইও নেই নেই প্রস্তুতি নেই নেই, মনে মাথা ভিতরে যাচ্ছে সেটা আমি বলতেছি। অতীত রহস্য এবং অতিলৌকিক বৈশিষ্ট্যের প্রতি আকর্ষণ ব্যক্তির স্বাধীনতা এবং আত্ম অনুসন্ধান, এই এটার প্রধান অংশ। এখানকার খুব বিখ্যাত কিছু লেখা আছে রোমান্টিক পিরিয়ডের, লেখক আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আমার প্রিয় দুজন কবি ইংরেজি সাহিত্যে, একজন হলো ওয়ার্ডসওয়ার্থ, একজন হলো রবার্ট ফ্রস্ট। হ্যাঁ, রবার্ট ব্রাউনিং এর কবিতা আমার ভালো লাগে, কিন্তু এখানে যা বললাম এই যে এই টিনটার্ন এবে, লাইন্স কম্পোজড এ ফিউ মাইল অ্যাবভ টিনটার্ন এবে, স্যামুয়েল টাইলর কোলরিজ বা এস.টি. কোলরিজ, তাকে ইংরেজি সাহিত্যের অনেক মানে সম্মান দেওয়া হয়। এই কোলরিজ এবং ওয়ার্ডসওয়ার্থ মিলে কিন্তু লিরিক্যাল ব্যালেড তৈরি করে। এই কোলরিজের একটা বিখ্যাত কবিতা আছে কিন্তু, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। এই গল্পটা তোমরা অনেকে পড়ছো, অ্যালবার্টাস পাখি নিয়ে। আর পিবি শেলি, শেলি তো ইংরেজি সাথে একটা কর্নারস্টোন, মাইলস্টোন। এই পার্সি বিশি শেলি ওনার ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, তারপর স্কাইলার্কের যেটা বিখ্যাত কিছু কবিতা, জন কিটস, লর্ড বাইরন, জন কিটসের ওড টু এ নাইটিঙ্গেল, ইংরেজি সাহিত্যের অন্যতম সুন্দর একটা কবিতা, তোমরা যেটা পড়বা করে দেখো। তো রোমান্টিক পিরিয়ড অ্যাকচুয়ালি মানে আমি মনে করি ইংরেজি সাহিত্যের উর্বর ক্ষেত্র। এই সময় অ্যাকচুয়ালি মানে যত বিখ্যাত লেখক তার 50% মানে এই সময় জন্মাইছে। তো রোমান্টিক পিরিয়ড কিন্তু শেষ হয়ে যাওয়ার পর ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হয়, এবং এটা রানী ভিক্টোরিয়ার শাসন আমল যতদিন ততদিন এই ভিক্টোরিয়ান পিরিয়ডটা, এবং এটা শিল্প বিজ্ঞান এবং সাম্রাজ্য বিস্তারের যুগ। তো যেটা বলতেছিলাম, রানী ভিক্টোরিয়া, আমরা এখনো কেউ অলস থাকলে বা ভাব দেখাইলে তার রানী ভিক্টোরিয়া বলে খেপাই, যাই হোক। এই সময়টা কিন্তু আবার রোমান্টিক এসেন্সটা হারায় যায়। এই সময়টা মানুষ প্রচুর বস্তুবাদী হয়ে ওঠে, মানে আবার নিউ ক্লাসিক্যাল যে চিন্তা ভাবনা তারই একটা অংশ, যে যুক্তিবিদ্যা ইত্যাদি ইত্যাদি এখানে ফেরত আসে। এখানে অ্যাকচুয়ালি মানে শিল্প বিপ্লব যেটা, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং বস্তির যুগ বলা হয় ভিক্টোরিয়ান এজকে, কারণ কি শিল্প বিপ্লব হওয়ার পর বড় বড় শহরে মানুষেরা বস্তি করে থাকা শুরু করে, এবং এই সময়টায় কিন্তু উঠে আসে রানী ভিক্টোরিয়ার শাসন আমলে। তো ভিক্টোরিয়ান পিরিয়ডে যেসব বিষয়ের প্রতি যুদ্ধ হয়, নৈতিকতা, দায়িত্ববোধ এবং সামাজিক মূল্যবোধ হবে, কেননা এখানে নৈতিকতা একদম হারাই গেছে। কোন একটা সাহিত্যিক পিরিয়ডে নৈতিকতা নিয়ে লেখা হইতেছে, তার মানে এই নিয়ে যে ওই যুগের মানুষের নৈতিক, অ্যাকচুয়ালি ওই যুগের মানুষদের নৈতিক করার চেষ্টা করতেছে সাহিত্যিকরা, না? তো এই সময়টা থেকে অ্যাকচুয়ালি ইংরেজ জাতির ধর্মভিত্তিক এবং চিন্তাভিত্তিক ডাউনফল শুরু হয়, এবং এখানে বিজ্ঞানের সাথে ধর্মের একটা কন্ট্রাডিকশন দেখা দেয়। তারা, যার কুপ্রভাব এখন আমরা দেখতেছি ইংল্যান্ডে, অ্যাকচুয়ালি মানে ধর্মীয় এবং নৈতিকতার লেশবিন্দু এখন আর নাই, যার শুরু হয়েছিল ভিক্টোরিয়ান পিরিয়ডে। ফেমিনিজমের মতো ফালতু তত্ত্বেরও মানে সূচনা হয় ভিক্টোরিয়ান পিরিয়ডে। উপন্যাস জিনিসটা এর আগে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু বর্তমানে উপন্যাস এসে এই ভিক্টোরিয়ান পিরিয়ডে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া শুরু করে, এবং উপন্যাসের যুগ শেষে বর্তমান যুগে মডার্ন এজে আবার সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া শুরু করে সিনেমা কিন্তু সাহিত্যের একটা অংশ। তো চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট, লর্ড আলফ্রেড টেনিসনের ইউলিসিস ইন মেমোরিয়াম, রবার্ট ব্রাউনিংয়ের দ্য লাস্ট ডাচেস পাসিং, তারপর ম্যাথিউ আর্নল্ডের ডোভার বিচ, টমাস হার্লির টেস অফ দ্য ডিয়ারবারভিলস, এটা তোমরা পড়তে পারো। খুব মানে জঘন্য একটা উপন্যাস লাগছে আমার কাছে, তোমরা পড়তে পারো, অনেকের ভালো লাগে, আমার ভালো লাগেনি। অ্যাকচুয়ালি উপন্যাস জিনিসটাই আমি পছন্দ করি না। তো ভিক্টোরিয়ান এজ অ্যাকচুয়ালি মেনলি ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে দ্বন্দ্ব এবং মানুষের এতে কি বলে খারাপ দিকগুলো তুলে আনা, এই জিনিসটা অ্যাকচুয়ালি ভিক্টোরিয়ান পিরিয়ডের মেইন প্রতিভূ। তারপর আছে দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড, এটা তোমরা সচরাচর পাবা না, এটা আমরা যারা মনে করি ইংল্যান্ডের লেখকদের কয়েকজনের বইয়ের মধ্যে এটা পাইবা। এডওয়ার্ডিয়ান পিরিয়ডটা রাজা এডওয়ার্ডের শাসনামল, ছোট একটা কিন্তু মডার্ন যুগের আগের একটা সংক্ষিপ্ত সময়, প্রস্তুতির সময়টা। ভিক্টোরিয়ান চিন্তা ভাবনা থেকে সরে যায়, মানুষ এখানে আরো আধুনিকতার দিকে সরে যাওয়া শুরু করলো। হ্যাঁ, এই সময়টাতে নারী অধিকার আরো বেশি পাওয়া শুরু করে, না? এখানে ভিক্টোরিয়ান শিল্প ছায়ার শেষ এবং
মডার্ন ভাবনার শুরু দেখবে তোমরা, এটা একটা শান্ত সময়। এটা অ্যাকচুয়ালি ওইভাবে মানে বিখ্যাত পিরিয়ড না। তো এই সময় জর্জ বার্নার্ড শ খুব বিখ্যাত একজন লেখক। দেন দ্য মডার্ন পিরিয়ড, বিশ্বযুদ্ধের সময়টাকে মডার্ন পিরিয়ড বলা হয়, যদিও এটা মডার্ন পিরিয়ড বলে আমি গ্রহণ করতে রাজি না। এটা অ্যাকচুয়ালি নাম করা উচিত দ্য ওয়ার পিরিয়ড দেওয়া উচিত। যাই হোক, মডার্ন পিরিয়ড তারা নাম দিয়েছে কারণ তখনকার লেখকরা মনে করতো আমরাই মডার্ন, আমাদের পরে আর কি মডার্ন পিরিয়ড। প্রত্যেক যুগের মানুষ, এলিজাবেথান যুগের মানুষ এলিজাবেথান যুগকে মডার্ন পিরিয়ড বলতো, ভিক্টোরিয়ান যুগের মানুষ ভিক্টোরিয়ান যুগকে মডার্ন, আমরা এটাকে মডার্ন পিরিয়ড বলে আমাদের মারা যাওয়ার পরে এই জায়গার নাম হবে পোস্ট প্যান্ডেমিক এজ। যাই হোক, মডার্ন পিরিয়ড। এবং বলা হয়ে থাকে অ্যাকচুয়ালি সাহিত্যে আর কোনো পিরিয়ড নতুন করে তৈরি হওয়া সম্ভব না, কারণ এখন মানুষ সাহিত্যের প্রতি একটু মনোনিবেশ নেই। সিনেমাতে পরবর্তী সাহিত্য এগিয়ে যাবে, লিটারেচার ইজ অফিসিয়ালি অফ। যাই হোক, প্রথাগত রীতিনীতি পরিহার এবং নতুন সাহিত্যশৈলীর আবির্ভাব ঘটে, যেমন ধরো তোমার ওটাকে কি বলে, অমিত্রাক্ষর ছন্দ খুব বেশিভাবে ব্যবহার করা শুরু হয়। হ্যাঁ, ফ্র্যাগমেন্টেড ন্যারেটিভ এবং স্ট্রিপ অফ কনসিয়াসনেস এখানে তৈরি হয়, এবং এখানেই তোমরা পাবা কিছু অর্থহীন গল্প, মানে যার কোনো অর্থ নেই অ্যাকচুয়ালি, এরকম কিছু নাটক পাবো তোমরা না। এবং নারীবাদ এসব সমাজের উপর একদম মানে জাঁকড়ায় বসে, যেমন ভার্জিনিয়া উলফ এর কিছু লেখা আছে। ডাব্লিউ বি ইয়েটস এখানকার বিখ্যাত একজন লেখক এই সময়ের, মানে এই সময়ের সবচেয়ে বিখ্যাত লেখক। আইরিশ, দ্য সেকেন্ড কামিং, তারপর আরো বেশ কিছু লেখা আছে। টি এস এলিয়ট আছে এখানকার খুব বিখ্যাত একজন লেখক, দ্য ওয়েস্টল্যান্ড তোমরা পাবা। আমি পড়িনি, চাইলে পড়তে পারো। তো অ্যাকচুয়ালি এই পিরিয়ডে তেমন কিছু বলার নাই টি এস এলিয়ট এবং ডাব্লিউ বি ইয়েটস ছাড়া। তো এর পরের যে পিরিয়ড, এটা খুব গুরুত্বপূর্ণ। এই সময়তেই তোমরা ওই ওটা কি বলে, নিউ ক্লাসিসিজম পাবা। তারপর তোমরা এই সময়ে যে নিউ কলোনিয়ালিজম পাবা, তোমরা এই সময় অ্যান্টি কলোনিয়াল লেখা পাবা। এটাকে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড বলা হয়। 1945 সাল থেকে এখন পর্যন্ত এটা চলতেছে, কারণ কি এর পরবর্তীতে আর পিরিয়ডকে ভাগ করার মতো কোনো ক্রিটিক জন্মায়নি। ঠিক আছে, যেটা আমি মনে করি ওই প্যান্ডেমিকের পর নতুন পিরিয়ড জন্ম হওয়া দরকার ছিল। যাই হোক, তো পোস্ট ওয়ার্ল্ড পিরিয়ডে এখানে বর্ণবাদ, লিঙ্গ বৈশিষ্ট্য, সাম্যবাদ, বামপন্থা এবং সামাজিক ন্যায়ের বিষয়বস্তু নিয়ে লেখা হয়। আধুনিকতা পরবর্তী অস্পষ্টতম বিচ্ছিন্নতা, না, বহুমাত্রিক রূপকথা, বৈশ্বিকরণ, প্রযুক্তি ব্যবহার এবং বিভিন্ন সাহিত্য ধরা, যেমন পোস্ট মডার্নিজম, ম্যাজিক্যাল রিয়েলিজম, ফেমিনিজম, পোস্ট কলোনিয়ালিজম, এইসব ধারা কিন্তু অ্যাকচুয়ালি এখানে জন্ম হয়। এই সময়ের কিছু বিখ্যাত লেখক আছে, গ্যাব্রিয়েল গার্সিয়া, তারপর তোমার মার্গারেট অ্যাটউড, কিন্তু এই এরাটা আমাদের পড়তে হয় না, এরা খুব কম লেখায় তোমরা পাবা। ওরিয়েন্টালিজম এর একটা অংশ। হ্যাঁ, তো ইংরেজি সাহিত্যের বিভিন্ন পিরিয়ড কিন্তু এখানেই শেষ। ইন শর্ট, জানি না কতটুকু বুঝাতে পারছি, অনেক বড় হয়ে গেছে, আমারও বলতে বলতে এক্সস্টেড লাগা শুরু করেছে, জানি না শুনতে তোমাদের কতটা বিরক্ত লাগবে। তো ইংরেজি সাহিত্য পিরিয়ড গুলো নিয়ে আলোচনা এখানে শেষ করি। কোনো ব্যাপারে যদি প্রশ্ন থাকে তোমরা নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারো যে কোনো সময়। আই অলওয়েজ রেডি টু অ্যান্সার ইউ। ধন্যবাদ সবাইকে।